নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদের অনুষ্ঠান, ভারতীয় আয়ুর্বেদ নিয়ে বেদজ্ঞানের কাজ করা, এবং এই অনুষ্ঠানের মূল মানুষ হচ্ছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। এই অনুষ্ঠান আমাদেরকে সচেতন করে তোলে। প্রত্যেকটা দিনের এই অনুষ্ঠান আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন রোগ নিয়ে সচেতন করে এবং আমরা জানতে পারি যে কোন কোন সিমটমসে কোন রোগ হলে হতে পারে এবং সেখান থেকে আমরা কী করে বেরিয়ে আসতে পারি, বা সেই রোগটাকে যদি আমরা আনট্রিটেড ফেলে রেখে দিই তাহলে সেই রোগটা আমাদের কতটা ক্ষতিকর দিকে নিয়ে যেতে পারে। আজকে যে রোগটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস। এই অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস কী, এটাকে যদি আমরা বুঝবো কী করে, এবং এটা যদি আমি আনট্রিটেড রেখে দিই তাহলে কী সমস্যা আমার হতে পারে, আর এই ট্রিটমেন্টই বা কী রয়েছে, কতটা স্বাভাবিক ছন্দে মানুষ ফিরতে পারেন, এই পুরোটা নিয়ে আলোচনা। তো প্রথম প্রশ্ন হচ্ছে, কাকে বলে অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস? অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস এটা হচ্ছে আমাদের স্যাক্রোইলিয়াক জয়েন্টের সমস্যা, মানে কোমরের ঠিক নিচের দিকে এই সমস্যাটা আমাদের স্টার্ট হয় আর আস্তে আস্তে আমাদের পুরো স্পাইনটাকে অ্যাটাক করে নেয়। বেসিক্যালি অ্যাঙ্কুলাইজিং মানে হচ্ছে আমাদের যে ভার্টিব্রাগুলো রয়েছে তার মাঝখানে যে গ্যাপগুলো থাকে ক্যালসিফাইড হয়ে যায়, ফিউজ হয়ে যায়, একে অ্যাঙ্কুলাইজিং বলা হয়। ক্যালসিফাইড জমে যাচ্ছে, ক্যালসিফাইড হয়ে যাচ্ছে, দুটো হাড়কে মিলিয়ে দিচ্ছে আমাদের, মানে যে 33টা হার্ট রয়েছে সেখানে মাঝখানে, হ্যাঁ, সেই স্পেসগুলো ক্যালসিফাইড হয়ে যাচ্ছে। তো সেইটা ক্যালসিফাইড হয়ে যাওয়ার কারণ কিছু আছে? আয়ুর্বেদ যেটা বলছে আমাদের বেসিক্যালি যেটা আমাদের শরীরে দোষ যেটা বাত রয়েছে, বাত যখন প্রকোপ হচ্ছে সেখান থেকে কিন্তু এই রোগটা আমাদের শরীরে আসছে, অস্থি মজ্জাগত বাত রোগ। মানে শরীরে বাত বাড়ছে, বাত বেড়ে গিয়ে অস্থি আর মজ্জাকে ইফেক্ট করছে, সেখান থেকে এই রোগটা আমাদের শরীরে চলে আসে, অস্থি মজ্জাগত বাত রোগ। এই যে আপনি বলছেন শরীরে বাত বাড়ছে, বাত বাড়ার নিশ্চয়ই কিছু কারণ আছে, খানিকটা আমাদের নিজস্ব কারণও তো হতে পারে। হ্যাঁ, অবশ্যই। দেখুন, বাত অনেক কিছু কারণে আমাদের বাড়ে, কিন্তু সবথেকে আগে প্রথম কারণ যেটা রয়েছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাই কিন্তু ডিস্টার্ব হয়। বাত মানে কি আপনি বায়ুকে মিন করছেন? হ্যাঁ, বায়ুকে আমরা মিন করছি। আচ্ছা, যখনই আমাদের শরীরে বায়ু, পিত্ত, কফ, হ্যাঁ এক্স্যাক্টলি, শারীরিক তিনটে দোষ রয়েছে, বায়ু, পিত্ত, কফ। সেখানে একটা হচ্ছে বাত, যেটা কোনো ডিসব্যালেন্স হলে আমাদের শরীরে নানা রকম সমস্যা আমরা দেখতে পাই। 80 প্রকারের বাত আমরা শরীরে দেখতে পাই, সেখানে একটা অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস আমরা দেখতে পাচ্ছি। তো যে আপনি বলছেন বাত ডিস্টার্ব হচ্ছে, বাত যখন ডিস্টার্ব হচ্ছে তার পিছনে আমাদের অনেক কিছু লাইফস্টাইল একটা কারণ রয়েছে। আচ্ছা, যে ডাইজেস্টিভ সবথেকে প্রথম কাজ হচ্ছে যে আমাদের পেটে যে সমস্যাগুলো কিন্তু আসা, মানে আমাদের অগ্নি যখন প্রপার ফাংশন করছে না, অগ্নি প্রপার না ফাংশন করার জন্য ডাইজেশন প্রপার হচ্ছে না, ডাইজেশন প্রপার না হওয়ার জন্য আমাদের শরীরে আম তৈরি হচ্ছে, এটা কি আলটিমেটলি আমাদের মাল্টিপল জয়েন্টসে গিয়ে বসে আমাদের শরীরে এই রোগটা তৈরি করছে। তো সেখানে আমাদের শরীরে কনস্টিপেশনের সমস্যাও এখান থেকেই আসছে। কনস্টিপেশন হওয়া মানে আমাদের শরীরে যেখান থেকে বায়ু বেরোনো হচ্ছে সেখানে বেরোতে পারছে না, আর ন্যাচারালি সেটা আমাদের শরীরে যতটা জয়েন্টস রয়েছে সব জয়েন্টসে গিয়ে সেটা অ্যাটাক করছে। তো এই জন্য অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিসকে একটা প্রোগ্রেসিভ রোগ বলা হয়। প্রোগ্রেসিভ মিনস একটা জায়গা থেকে স্টার্ট হচ্ছে, গোটা বডি থেকে স্প্রেড করবে, যতটা জয়েন্টস রয়েছে সব জয়েন্টসে কিন্তু এফেক্ট করবে। এই জন্য অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিসকে প্রোগ্রেসিভ রোগ বলা হয়, যেটা আমাদের স্টার্ট হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে, তারপর আস্তে আস্তে আমাদের পুরো স্পাইনটাকে এফেক্ট করছে, তারপর আমাদের শোল্ডার, আমাদের যা যা জয়েন্টস রয়েছে, ঘাট থেকে নিয়ে পায়ে, হাঁটু থেকে নিয়ে হিপ থেকে নিয়ে ইচ অ্যান্ড এভরি জয়েন্টটাকে ইফেক্ট করে দিচ্ছে। তাহলে আমাদের সিমটমস কি হবে? অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিস সিমটম যেটা আমরা দেখতে পারি, একটা বেসিক সিমটমস বা একটা সিভিয়ার সিমটমস হবে। বেসিক সিমটম যেটা অ্যাঙ্কুলাইজিং যখন ইফেক্ট হবে, কোমরে একটা পেন আসবে। মানে কী ধরনের পেন? সেটা শুলে বা উঠতে বসতে, মানে কী ধরনের পেন আসবে? পেন মানে আপনি মুভমেন্ট করলে পেন হচ্ছে, বা ওঠা বসা করতে গেলে পেন হচ্ছে, আপনার সঙ্গে স্টিফনেস আপনি পাচ্ছেন, মানে ইজিলি আপনি উঠা বসা করতে পারবেন না। এর সঙ্গে যখন রোগ একটু অ্যাডভান্স হবে, বাড়বে, তখন আপনি দেখবেন সামনের দিকে পেশেন্ট একটু ঝুঁকে যাচ্ছে, ফরওয়ার্ড বেন্ডিং যাকে বলা হয়। এর সঙ্গে পেশেন্টের নিঃশ্বাস নিতে সমস্যা হবে, এর সঙ্গে পেশেন্টের চোখ একটু লাল হয়ে যাবে, জুভাইটিস যাকে বলা হয়। নিঃশ্বাস নিতে এই জন্য সমস্যা হবে কেন কি, এই যে রিপসগুলো রয়েছে এটাও কিন্তু অ্যাঙ্কুলাইজিং থেকে আক্রান্ত হয়ে যাবে। তো এই জন্য এই সিমটমসগুলো বেসিক্যালি পেশেন্ট দেখতে পারবে, যে কোমরে পেন, স্টিফনেস, উঠা বসা করতে গেলে, সঙ্গে চোখ লাল, নিঃশ্বাস নিতে সমস্যা, সামনের দিকে ফরওয়ার্ড বেন্ডিং। এই সিমটমস দেখার পর যেটা আমাদের কাজ, যে পেশেন্টকে কিছুটা ইনভেস্টিগেশন করে নেওয়া, HLA-B27 বলে একটা রিপোর্ট রয়েছে, এটা করে নেওয়া, প্লাস এক্সরে বা এমআরআই রিপোর্ট হলে খুব ভালো, কারণ এমআরআই রিপোর্ট ডিটেলে আমরা জানতে পারবো যে আলটিমেটলি কটা ভার্টিব্রাগুলো ইফেক্টেড হয়ে গেছে, তাহলে কনফার্ম একটা ডায়াগনোসিসে আমরা চলে আসতে পারবো যে পেশেন্ট অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলোসিসে আক্রান্ত হয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, আমি বলছি কাকুরগাছি থেকে। নাম?
আমার নাম শুভঙ্কর। বলুন। আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই একটু আওয়াজটা বাড়বে অডিওটা। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি বলুন এবারে। হ্যাঁ, আমি বলছি আমার পেটের সমস্যা আছে। বলুন আমি কি আয়ুর্বেদিক সমস্যা? ওষুধ আমি আয়ুর্বেদিক ওষুধ খাই। আমার কনস্টিপেশন, মেনলি আমার কনস্টিপেশন সমস্যা। কনস্টিপেশনের প্রবলেম? হ্যাঁ, আর কোনো প্রবলেম? আমি আয়ুর্বেদিক ওষুধ খাই, তাতে ঠিক থাকি, কিন্তু এখন পারিপার্শ্বিক একটু মানে ওই বৈষয়িক ব্যাপার নিয়ে একটা প্রচন্ড মনের মধ্যে একটা টেনশন ক্রিয়েট করেছে। এখন আয়ুর্বেদিক ওষুধ কাজ করছে না মনে হচ্ছে আমার। আমি আয়ুর্বেদিক হসপিটালে গিয়ে দেখাই, তা আয়ুর্বেদিক ওষুধ কিন্তু কাজই করছে না। এখন কি কতদিন থেকে ওষুধ খাচ্ছেন? ওষুধ কতদিন থেকে খাচ্ছেন? আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টটা করছেন, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যেটা করছেন কতদিন ধরে করছেন? তারপরে মানে বছর 2 ধরে করি। রোগটা সারছে না? কতদিন না, ধরে? রোগটা সারে না। 2 পেটের বছর। সমস্যা, যখন ওষুধ খাই তখন ঠিক থাকে, যখন ঠিক থাকি ওষুধটা কমিয়ে দিই, এইভাবে কি চলে। ওষুধ খাচ্ছেন? ওষুধের নাম বলুন। হ্যাঁ, ওষুধের নাম হচ্ছে, এখন যেটা খাই আমি ব্যালোডিন খাই। হ্যাঁ, গ্যানোডিন, ব্যালোডিন। ব্যালোডিন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আমি বলে দিচ্ছি আপনাকে। দেখুন, কনস্টিপেশনের ট্রিটমেন্ট যারা ওষুধের উপর শুধু চিকিৎসা করছে কোনো দিনই নির্মূল হতে পারে না। ঠিক আছে, এখানে কনস্টিপেশনে হওয়ার অনেক কিছু কারণ আছে। মানুষের কনস্টিপেশন এমনি হয় না, যে কোনো লোকের নর্মালি কনস্টিপেশন হয় না, তার কিছু কারণ রয়েছে তার পিছনে। সেই জন্য ওয়াটার ইনটেক কম করছে, ফাইব্রাস ফুড ঠিকঠাক খাচ্ছে না, সময়তে খাওয়া দাওয়া করছে না, বা খাবার ডাইজেস্ট প্রপার হচ্ছে না, বা কোনো এমন মেডিকেশন খাচ্ছে তার জন্য কিন্তু কনস্টিপেশন হয়ে যাচ্ছে। তো অনেক কিছু কারণ রয়েছে, বা শরীরে আপনার বাত প্রকোপ আছে, বাত বেড়ে আছে, এই জন্য ড্রাইনেস রয়েছে, এই জন্য আপনার কনস্টিপেশন হয়ে যাচ্ছে। তো অনেক কিছু কারণ আছে। যখন আপনি ট্রিটমেন্ট করছেন, ডক্টরবাবুকে গিয়ে বললেন কনস্টিপেশন আছেন, উনি আপনাকে ওষুধ দিলেন, এবার সেই ওষুধ আপনি দু বছর থেকে আপনি খেয়ে যাচ্ছেন, তো আপনি অ্যাকচুয়ালি ওষুধের উপরেই কিন্তু নির্ভর হয়ে গেছে। আপনার লাইফস্টাইল কীভাবে আপনাকে থাকা উচিত, সারাদিন কীভাবে আপনাকে লাইফস্টাইল লিড করা উচিত, কতটা জল নেওয়া উচিত, কতটা ফাইবারস ফুড খাওয়া উচিত, এসবও কিন্তু আপনাকে জানতে হবে। তো নেক্সট টাইম যখন আপনি ডক্টরকে ভিজিট করতে যাবেন, ডক্টরবাবু যখন ওষুধ দেবেন, ওনাকে এটাও বলবেন যে আমার কিন্তু সারাদিনে আমার দিনচার্য়া, ঋতুচার্য়া আমাকে জানিয়ে দিন, বলে দিন আমার কীভাবে থাকা উচিত, বা কী কী খাওয়া দাওয়া করা উচিত, কী কী ব্যাড লাইফ বা ব্যাড হ্যাবিটগুলোকে আমাকে অ্যাভয়েড করা উচিত। তাতে কী হবে, আস্তে আস্তে, মানে নাহলে তো আপনি 2 বছরে এখন তো আপনার ওষুধ ছাড়া কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যেত। কিন্তু আই থিঙ্ক আপনি শুধু ওষুধ নিয়ে এসে বাড়িতে খাচ্ছেন, সেই জন্য আপনি। এবং খাওয়াটাও রেগুলার নয় ডক্টর খান। উনি বলছেন আমার যখন পেটের প্রবলেম হয় আমি ওষুধটা খাই, যখন ঠিক থাকে আমি ওষুধের ডোজ কমিয়ে দিই। এতে কি হচ্ছে, আয়ুর্বেদ ট্রিটমেন্টের কিন্তু বদনাম হচ্ছে। আয়ুর্বেদিক ট্রিটমেন্টের ব্যাপারটা হচ্ছে কি, আয়ুর্বেদটা তো অথেন্টিক। হ্যাঁ, না, প্রবলেমটা কোন জায়গা, যে আপনি কী ধরনের ট্রিটমেন্ট চাইছেন। একদম। আপনি গিয়েছেন পুরোপুরি সলিউশন থেকে বেরোনোর জন্য, না আপনি জাস্ট যখন সমস্যা, কেন উনি যখন বলছেন আমার প্রবলেম হচ্ছে তখনই আমি খাচ্ছি, ইট মিনস উনি সলিউশন থেকে বেরোনোর জন্য যাননি, উনি জাস্ট সিমটোম্যাটিকলি সমস্যা বলেছেন, ওষুধ একটা বাড়িতে নিয়ে চলে মানে এসেছেন। এই যে আমি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করি, আমি আয়ুর্বেদিক ওষুধ খাই, কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল বলছেন আপনি। আপনি কি করছেন, আয়ুর্বেদের বদনাম হচ্ছে। কিন্তু ভারতীয় আয়ুর্বেদ তো আপনার রোগের মূলে গিয়ে ট্রিটমেন্ট করছে। আপনি যদি প্রপারলি বলতেন আমার এই, আপনি সে যে আয়ুর্বেদিক হসপিটালে গিয়ে ডক্টরকে বলতেন আমার কনস্টিপেশনের সমস্যা, আপনি এটাকে সারিয়ে দিন, তাহলে দেখতেন আপনার ট্রিটমেন্টটা স্টেপ 1 স্টেপ 2 করে হতো, এবং আজকে কিন্তু আপনার এখানে আর ফোন করতে হতো না। ভারতীয় আয়ুর্বেদ কিন্তু ওই ওভার দ্য কাউন্টার ড্রাগের মতো গিয়ে আপনি কিনে খাবেন, ওটা কিন্তু নয়। আমি আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি, আপনি খুব ভালো হবে, যেটা ক্যাস্টর অয়েল আপনি ইউজ করুন। ঠিক আছে, ক্যাস্টর অয়েল আপনাকে ইউজ করুন, আপনার খুব তাড়াতাড়ি এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর সেকেন্ড জিনিস হচ্ছে, সেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, খানপান। আপনি আপনার খানপানটা কী ধরুন আপনি করেন, বেসিক্যালি এটা আমাদের জানা খুব দরকার। অনেক পেশেন্ট রয়েছে ড্রাই খাওয়া দাওয়া করে, জল ইনটেক খুব কম আছে, ফাইবারাস ফুড ইউজ করেন না, ফ্রুটস ইউজ করেন না, তো আলটিমেটলি আপনি এখান থেকে পার্মানেন্টলি বেরোতে পারবেন না। আপাতত আপনি ক্যাস্টর অয়েল স্টার্ট করুন, আর যে ডক্টরবাবুর কাছে গিয়ে আবার যাবেন, ওনার সঙ্গে একটু বসে সময় নিয়ে আপনি একটু কথা বলবেন, দেখবেন উনি খুব ভালো করে আপনাকে একটা ডায়েট চার্ট করে দেবেন। তাতে দেখবেন আপনি খুব সুন্দর করে উইদিন এ 6 মান্থ আপনি এখান থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেন। একটা টেলিফোন নিয়ে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি উজ্জ্বলা ভট্টাচার্য, হুগলি ডিস্ট্রিক্ট থেকে বলছিলাম। কি নাম বললেন? উজ্জ্বলা ভট্টাচার্য। আচ্ছা, বলুন উজ্জ্বলা। হ্যাঁ, আমার 2018 সালে এই চলে মানে ব্যথার কারণের জনিত
আমি যখন টেস্ট করাই, স্যার HLA-B27 টেস্ট করতে দেয়, তাতে অ্যানকাইলোসিস স্পন্ডিলোসিস ডায়াগনোসিস হয়। তারপর MRI করানো হয়, এবার সেখানেও একই জিনিস ডায়াগনোসড হয়। তখন ব্যথার পরিমাণটা প্রচুর ছিল। এখন যেমন ব্যথাটা অনেকটা কম আছে, তখন আমি স্যার খেতাম। তারপরে আমার প্রেগনেন্সির জন্য আমি যখন প্ল্যানিং করি, স্যার টোটালি মেডিকেশন বন্ধ করে। এবার প্রেগনেন্সি চলাকালীন হালকা ব্যথার মধ্যে ছিলাম, প্যারাসিটামল খেতাম, স্যার বলছিলেন এর বাইরে কিছু খাওয়া যাবে না। এবার এখন প্রেগনেন্সির পরে আমার বাচ্চার এখন বয়স 2 বছর। এবার ব্যথাটা যেটা আছে সেটা টলারেট করবার মতো, কিন্তু কখনো কখনো ব্যথাটা খুব হয়, বিশেষ করে কোমরের একদম নিচের পোর্শনে, মানে স্যাক্রাম কক্সিসের ওইখানটাতে ব্যথাটা হয়, আর ঠিক ঘাড়ের এখানটাতে ব্যথাটা হয়, একদম শুরুর দিকটাতে। আগে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ব্যথাটা হতো। আপনি আবার লেটেস্ট কোনো রিপোর্ট করিয়েছেন, এক্সরে বা এমআরআই রিপোর্ট আবার করেছেন আপনি স্পাইনে? না, MRI আমি আর লেটেস্ট এইভাবে করাইনি, আমি তারপর থেকে কোনো ট্রিটমেন্টেই নেই। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি অনেক বড় ভুল করছেন, ঠিক আছে? আপনার এমন একটা রোগ হয়ে গেছে, খুব রেয়ার রোগ, অ্যাঙ্কোলাইন স্পন্ডিলোসিস খুব রেয়ার রোগ। আপনাকে প্রপার সবসময় ডক্টর সুপারভিশনে থাকা উচিত। আমি এই জন্য জিজ্ঞেস করলাম আপনাকে আবার আপনি এমআরআই রিপোর্ট করেছেন কি না, কেন আপনি প্যারাসিটামল বা ব্যথা ওষুধ যেটা নাম বলছেন না, এটা ব্যথা কমানো ওষুধ, কিন্তু আপনার রোগ কতটা প্রোগ্রেস হচ্ছে ভিতরে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। কেন আপনি কোটা আপনার স্পাইনে যে ভার্টিব্রাগুলো এফেক্ট হচ্ছে বা অন্য অন্য জয়েন্টসে আপনার ইফেক্টগুলো আসছে কি না, এটা কিন্তু আপনাকে প্রত্যেক 6 মাস 3 মাস পর পর আপনাকে ইনভেস্টিগেশন করে চেক করে নিতে হবে। নাহলে আলটিমেটলি সাডেনলি একদিন দেখলেন আপনি যে আপনার স্পাইন কিন্তু অনেকটা এফেক্ট হয়ে গেছে, যেটা লাস্ট স্টেজ আমরা বলি বাম্বু স্পাইন, যেটা কিন্তু পেশেন্ট রোটেট করতে পারে না, রোবট মতন হয়ে যায়। সেই জায়গা আপনি না যাক, সেজন্য আগে থেকে আপনি আজ থেকে কিন্তু প্রিকশনটা আপনি স্টার্ট করুন। আপনি হুগলি থেকে বলছেন, ব্যান্ডেল আমাদের চেম্বার রয়েছে, আপনি পারলে ওখানে একবার যোগাযোগ করুন। কেন আপনার যে রোগটা রয়েছে তার একমাত্র ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে। নট অনলি পেইন কিলার কিন্তু আপনার সলিউশন নেই, পেইন কিলার জাস্ট আপনার পেইন সাপ্রেস করার জন্য, কিন্তু যে আপনার রোগ হয়ে গেছে, যাকে আয়ুর্বেদে আমরা আস্থি মজ্জাগত বাত রোগ বলছি, এখান থেকে কিন্তু আপনাকে পুরোপুরি বেরোনোর জন্য আয়ুর্বেদ সাহায্য নেওয়া উচিত, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস। তো আপনি বলছিলেন বেসিক সিমটমস এবং একটা সিভিয়ার সিমটমস, একটু শুনবো আমরা। সিভিয়ার যেটা লাস্টে যে পেশেন্ট ঘাড় ঘোরাতে পারবে না, নিঃশ্বাস নেওয়ার সমস্যা হবে, হিমোগ্লোবিন ফল করবে, পেশেন্টের আস্তে আস্তে অন্য অন্য অর্গানসে ইফেক্ট আসবে, অস্টোপোরোসিস মতন সমস্যা আসবে। তো এটা অ্যাডভান্স স্টেজে গিয়ে পেশেন্টকে, মানে প্রত্যেকটা রোগ প্রত্যেকটার সঙ্গে রিলেটেড। অবশ্যই, মানে একটা যদি আমি রেখে দিই না ট্রিটমেন্ট করে, তাহলে কিন্তু আমার আরও 5টা রোগ হওয়ার সম্ভাবনা থাকছে। 100%। কেন ওর জন্য আপনার একটা সিস্টেম এফেক্ট হয়ে যাচ্ছে না। আপনার যখন শরীরে একটা অ্যাঙ্কোলাইন স্পন্ডিলোসিস মতন একটা সমস্যা হচ্ছে, আপনি যখন তার প্রপারলি চিকিৎসা করছেন না, তো আলটিমেটলি কী হচ্ছে, হাড়ের ডেন্সিটির উপর এফেক্ট হচ্ছে, হাড়ের ডেন্সিটির উপরও তো ইফেক্ট হচ্ছে। আচ্ছা, অ্যাঙ্কোলাইন স্পন্ডিলোসিস এমন একটা রোগ যেখানে আপনি বেশি ক্যালসিয়াম দিতে পারেন না, বেশি ক্যালসিয়াম দিলে আর এফেক্ট বাড়বে, আপনার সমস্যা আর বেশি বাড়বে আপনার। আর ক্যালসিয়াম যখন আপনি কম দেবেন, পেশেন্টে কিন্তু অস্টোপোরোসিস ডেভেলপ করবে। তো অনেক কিছু জিনিস আছে, সেই জন্য আমরা বলি যে অ্যাঙ্কোলাইজিং মতো অস্টোআর্থ্রাইটিস একটা এমন রোগ যে হাঁটু ব্যথা আপনি 4 দিন ডিলে করতে পারেন, কিন্তু অ্যাঙ্কোলাইন স্পন্ডিলোসিস মতন রোগকে আপনি ডিলে করতে পারেন না। যেমন রুমেটা আর্থ্রাইটিস রোগ, তেমনই কিন্তু অ্যাঙ্কোলাইজিং মতন একটা রোগ। আমরা রুমেটা আর্থ্রাইটিস পেশেন্টকে দেখলে আমরা বলি প্লিজ প্রপারলি ফলো আপ করুন, ট্রিটমেন্ট করান, ঠিক হয়ে যাবেন, ইমপ্রুভ হয়ে যাবে। তেমনই কিন্তু আমরা অ্যাঙ্কোলাইটিস পেশেন্টকেও বলি, কারণ রুমেটা আর্থ্রাইটিস পুরোটা শরীরকে স্প্রেড করে, স্মল জয়েন্ট থেকে স্টার্ট হয়ে বিগ জয়েন্টস থেকে যায়। এটা আমাদের কিন্তু বিগ জয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে, কোমর থেকে স্টার্ট হচ্ছে, আস্তে আস্তে গোটা শরীরে স্প্রেড করছে। মানে দুটোই কিন্তু ক্যারেক্টার সেমই আছে, মোস্ট প্রবলি মাল্টিপল জয়েন্ট পেনই হয় আমাদের। তো এই জন্য আয়ুর্বেদ যে অ্যাঙ্কোলাইন স্পন্ডিলোসিসের ট্রিটমেন্টগুলো আমাদের আমবাতের মতন কিন্তু আমরা ট্রিটমেন্টটা করি। সেই জন্য ট্রিটমেন্টে ইম্প্রুভমেন্টটাও আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারি। যে পঞ্চকর্মা থেরাপিতে আমরা যেমন ঘাড়ের সমস্যা হলে আমরা গ্রীবা বস্তি দিই, কোমরের সমস্যা হলে আমরা কাটি বস্তি দিই, কিন্তু অ্যাঙ্কোলাইন স্পন্ডিলোসিসে হোল স্পাইন ইফেক্ট হয়ে যায়, তো সেই জায়গায় আমরা সুষুমার বস্তি দিই, আমরা হোল স্পাইনটাকে আমরা নিয়ে ট্রিটমেন্ট করি। আর বস্তি আমরা এখানে ইউজ করি যেখানে পেশেন্ট খুব তাড়াতাড়ি বাতের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। ওকে, তো আজকে আমরা আলোচনা করছি অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস নিয়ে, কিন্তু আপনারা যে কোনো রোগ নিয়েই কথা বলতে পারেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ বলছি। আপনার নাম কি? কনকলতা মন্ডল। বলুন। ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা যাবে না? স্যার আপনি একটু হ্যালো বলুন। হ্যাঁ বলুন।
এই যে একটা তো কথা বলছেন তো। হ্যাঁ আমার চোখে হচ্ছে যে দেখতে পাচ্ছি না বাম চোখে, ডান চোখে। কি বলছেন? চোখে ডান দেখতে চোখটা পাচ্ছেন না, ডান দেখতে চোখে। পাচ্ছি না, ছানি পড়েছে না কি? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনার চোখে কী হয়েছে সেটা কনফার্ম করার জন্য বা জানার জন্য একবার আমাদের চেম্বারে আসতে হবে না। এখান থেকে আমি তো আপনাকে দেখতে পারছি না, ঠিক আছে? একবার চেম্বার ভিজিট করুন, তারপর আমরা বলে দেবো কী সমস্যা হয়েছে আপনার। আচ্ছা, আমরা চলে যাব আলোচনাতে, যেটা আমরা ছিলাম আলোচনাতে, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস। এটা তো গেল মানে রোগটা কেন হয় এবং হলে পরে আমি কি করে বুঝবো যে আমার অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস হয়েছে। এর জন্য প্যাথোলজিক্যাল কি টেস্ট রয়েছে? এমআরআই রিপোর্ট রয়েছে। এমআরআই রিপোর্ট করলে আপনি খুব ক্লিয়ারলি জানতে পারবেন যে কটা আপনার ভার্টিব্রা এফেক্ট হয়েছে বা আপনার হিপ এফেক্টেড হয়েছে। আর সেকেন্ড রয়েছে ব্লাড ফর HLA-B27। এটা আপনি করলে আপনি জানতে পারবেন যে আপনি অ্যাঙ্কোলাইজিং থেকে পজিটিভ এফেক্টেড হয়ে গেছে। এই দুটো পরীক্ষা কমনলি আমরা সবাই করি। মোটামুটি এই দুটোতে একদম ধরা পড়ে যাবে, জানা যাবে যে পেশেন্টটা অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলোসিস পেশেন্ট। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি দুলা রায় কোথা থেকে বলছেন? বাগিয়াটি থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার না প্রচন্ড কোষ্ঠকাঠিন্য, পটি হতেই চায় না, খুব আর? অসুবিধা হয়। তা ডাক্তারবাবু কেস্টর অয়েল বললো না, আরেকজনকে বললো কেস্টর অয়েলটা খেতে, সেটা কিভাবে খেতে হবে? ক্যাস্টরল আপনি 20 ml করে সকালবেলা খালি পেটে আপনি নেবেন উষ্ণ গরম জলের সঙ্গে, যাকে আয়ুর্বেদে এরন্ডা তেল বলা হয়, ঠিক আছে? টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন। হ্যাঁ, তো আপনিও সেই রকমই আপনি জেনে নিলেন একটা ওষুধ, পরে বলবেন আমি আয়ুর্বেদে ট্রিটমেন্ট করিয়েছি, কোনো কিন্তু উপকার পাইনি। তো আমি একটা ওষুধ বলে দিয়েছি আপনাকে, এবার আপনি অন্য কাউকে গিয়ে বলবেন না যে আয়ুর্বেদের ট্রিটমেন্ট ভালো হয় না, ঠিক আছে? তো ওষুধটা আপনি বেশি ইউজ করুন, কিন্তু যখন চাইছেন পুরোপুরি নির্মূলতা, একবার চেম্বার ভিজিট করে নেবেন। মানে এইখান থেকে কিন্তু ডক্টর খান আপনাদের সামনে পরিষ্কার চিত্র করে দিলেন। উনি ক্যাস্টর অয়েল বলেছেন, এটা সাময়িক, মানে একদম খুব কষ্ট পাচ্ছেন কনস্টিপেশনে তাদের জন্য, কিন্তু এইটা তো একটা দীর্ঘদিনের চিকিৎসা হতে পারে না। আপনি আপনার পেটের মানে মলটাকে পরিষ্কার করার জন্য আপনি রোজ ক্যাস্টর অয়েল তো খেতে পারেন না। তো আপনাদের জন্য বলা হচ্ছে যে আপনারা ট্রিটমেন্টটা করুন। আপনার বাড়ি রয়েছে বাগুইহাটিতে, আপনি দুপা গেলে দমদম জংশনে ওনার চেম্বার রয়েছে প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক রোববার। আপনি সেই চেম্বারে এসে দেখালে পরে একটা নির্দিষ্ট হয়তো 1 মাস 1.5 মাসের একটা ট্রিটমেন্ট প্রসিডিওরে আপনি সুস্থ জীবনযাপন করবেন। আপনাকে আর ক্যাস্টর অয়েলও তখন খেতে হবে না, নর্মাল লাইফ লিড করবেন। আপনারা কোনটা চান? আমরা অ্যাকচুয়ালি চাই ডক্টর খান যে আমরা ওই ওষুধ খাবো, রোগটা একটু সাময়িক বিরতি হবে, আবার আমি ভুলভাল করব, আবার আমার ওষুধ খাবো। এটা লাইফ নয় ভাই। দেখুন, এটা কিন্তু life নয়। কনস্টিপেশন ডায়রিয়া এটা আপনি একে এইভাবে রাখতে পারেন না। কেন কি কনস্টিপেশন যখনই বাল্ক স্টুল আপনার পাস হয় না, তখন আলটিমেটলি পাইলস ফিশার হওয়ার চান্সেস থাকে আপনার, ফিস্টুলা হওয়ার চান্সেস থাকে আপনার, ইভেনচুয়ালি প্রোল্যাপস হওয়ার চান্সেস থাকে আপনার। মানে আপনি খুব প্রেশার দিয়ে আপনি যখন স্টুল করছেন, হার্ড স্টুল যখন বেরোচ্ছেন, অনেক সময় ব্লিডিং হয়ে যায়। তো মানুষ কেন চাইছে ওষুধ বা এখান থেকে পার্মানেন্ট সলিউশন কেন চাইছে? কেন কি ডেলি আপনি এই প্রবলেম থেকে আর্লি মর্নিং উঠে এই সমস্যা থেকে আপনি কিন্তু ফেস করতে পারেন না। সকালবেলা উঠে আপনার মাথায় কিন্তু টেনশন হয়ে যাবে, বা বাথরুম যেতে হবে, আবার হার্ট স্টুল হবে, আমার পেন হবে, আমার ব্লিডিং হতে পারে, আমার কনস্টিপেশন পাইলস হয়ে যেতে পারে, আমার রেকটাম রিং ফেটে যেতে পারে আমার। তো এই জায়গা থেকে পার্মানেন্ট বেরোনোর সলিউশন আছে, রাস্তা আছে, কিন্তু অনেকরা জানে না। অনেকটা এটাই ভাবে যে একটা কিছু ওষুধ খাবো, তারপর আমার কিন্তু স্টোরিটা অনেকটাই নর্মাল হয়ে যাবে, তাহলে আমার প্রবলেমটা এবং এটা কিন্তু উনি কন্টিনিউ করবেন। এটা কিন্তু কন্টিনিউ, এটা উনি জেনে গেলেন, এটা কিন্তু উনি কন্টিনিউ করবেন, মানে প্রতিদিন খাবেন। আর না, আজকে আপনি করছেন ঠিক আছেন, কিন্তু একটা বয়সের পর কিন্তু দেখবেন এই প্রবলেমটা কিন্তু সিভিয়ার ক্রনিক সমস্যা হয়ে যাবে। একদম একটা বয়সের পর যখন আপনি 60-70 বছরে আপনি গিয়ে দাঁড়াবেন, তখন কিন্তু ক্রনিক সমস্যা হয়ে যাবে। আপনার ওষুধ কিন্তু রেজিস্ট হয়ে যাবে, আপনার শরীর কিন্তু কিছু কাজ করবে না। তখন কিন্তু আপনাকে কিন্তু ফির ওই ম্যানুয়ালি বা অনেক হার্ড ওষুধ খেয়ে আপনাকে প্রবলেম সলভ করতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি আমার মেয়ের জন্য। বর্ধমান থেকে কি নাম আপনার? আলিসা খাতুন আমার মেয়ের নাম। আচ্ছা বলুন। তা আমার মেয়ের মানে মাসে 2-3 বার মানে মেন্স হয়ে যায়। তা আমি আল্ট্রাসাউন্ড করেছি, যে বলতে সিস্ট হয়েছে। তা আমি অনেক 2 বছর থেকে ডাক্তার দেখাচ্ছি, কিন্তু কোনোটাই কিছু হচ্ছে না। বয়স কত আপনার মেয়ের? বয়স 17 বছর। মানে মাসে 2-3 বার করে পিরিয়ডস হচ্ছে এবং আপনি আল্ট্রাসোনোগ্রাফি করে দেখেছেন তার সিস্ট আছে? হ্যাঁ হ্যাঁ, দিয়ে আমি এর আগে মার্চ মাসে বলেছি, ডাক্তারবাবু বলেছেন 21 তারিখে আসবেন। তা আমি নাম লিখে গেছিলাম, কিন্তু কিছুই মানে আপনার
মানে আপনি ডক্টর খানের চেম্বারে নাম লিখিয়েও আসতে পারেননি? হ্যাঁ হ্যাঁ, না গেছিলাম, আমি কতবার করে ওই নাম্বারে ফোন করলাম। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, কোনো একটা মিসকমিউনিকেশন হয়েছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, কোনো ব্যাপার নেই। আমি সামনের সপ্তাহ আবার আমাদের চেম্বার রয়েছে, আপনি পেশেন্টের রিপোর্ট পেশেন্টকে নিয়ে আসুন। পিসিওডি হয়েছে, প্রবলেমটা সলভ হয়ে যাবে। টাইম বন্ড ট্রিটমেন্ট করব। পিসিওডির জন্য আমরা টাইম বন্ডই ট্রিটমেন্ট করি। আমরা 3 মাস করে দুবারে ট্রিটমেন্ট আমরা করি। রিপোর্ট আমরা কিন্তু 6 মাস পর আমরা করে দেখিয়ে দেবো যে হ্যাঁ প্রবলেমটা আপনার সলভ হয়ে গেছে। সিমটোম্যাটিক ইমপ্রুভমেন্টটাও আমরা যখন দেখবো যে আপনি মাসে একবার মেন্সটা হচ্ছে, নিশ্চয়ই এর সঙ্গে অন্য অন্য সমস্যাও থাকবে, যে হেয়ার ফল হচ্ছে বা পেশেন্ট ওবেস হয়ে যাচ্ছে বা রোগা হয়ে যাচ্ছে বা ওনার হোয়াইট ডিসচার্জ হচ্ছে কি না বা ওনার মুখে কোনো অ্যাকনি পিম্পলসে কোনো সমস্যা আসছে কি না। তো এর সঙ্গে কিন্তু অন্য অন্য যে সিমটমসগুলো থাকে সেটাও কিন্তু দেখবেন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আর এই প্রসঙ্গে বলি, আপনি আজকে এখনই এই নাম্বারে একটা ফোন করুন। আপনি এখনই এই ফোন নাম্বারটায় ফোন করে কথা বলে রাখুন। নেক্সট উইকে কোথায় যাবেন, কখন যাবেন, সব কিন্তু এখান থেকে আপনাকে গাইড করে দেওয়া হবে। এখনই কথা বলবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বাউরিয়া থেকে বলছি, শ্রীকান্ত বলে। বাউরিয়া? বাউরিয়া হাওড়া জেলার বাউরিয়া থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন। আমার গত সপ্তাহ থেকে মাথাটা একটু ঘুরছে মানে একদম স্বাভাবিক নয় আর কি, একদম ঘুরে যে পড়ে যাচ্ছি সেরকম না। তো এটা কি স্পন্ডালাইসিস থেকে হচ্ছে, সেটাই জানতে যাবো স্যারের কাছে। আপনার কি ঘাড়ে কোনো ব্যথা আছে? ঘাড়ে সামান্য ব্যথা, ওটা এই মানে 2 সপ্তাহ পর, মানে মাথা ঘোরা 2 সপ্তাহ পর থেকে যেন ঘাড়ে একটু ব্যথা ব্যথা মনে হচ্ছে। আর কোমরে আমার ব্যথা আছে। ঘাড়ে কোনো 6 ফুটের উপর আমার হাইট, কোমরে একটু সমস্যা আছে। ঘাড়ে কোনো এক্সরে কিছু করিয়েছেন আপনি? না 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 না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন সিমটমস একটা সার্ভাইকাল স্পন্ডিলিসে আমরা ভার্টাইগো একটা সিমটমস দেখি আমরা, কিন্তু এটা কনফার্ম করার জন্য আপনাকে একটা ঘাড়ে এক্সরে করে নেওয়া উচিত। ঠিক আছে, কেন কি শুধু ভার্টাইগো ঘাড়ে সমস্যার জন্য হবে এটাও নেই, কানের সমস্যাও হতে পারে, যে অন্য অন্য কারণ রয়েছে। তো আপনি একবার চেম্বার ভিজিট করুন, খুব ভালো হবে। আচ্ছা, আমাদের আলোচনাটাকে এবার শেষের দিকে আনতে হবে যে ট্রিটমেন্ট কি রয়েছে। আমরা তো প্যাথোলজিক্যাল টেস্টও জেনে নিলাম, এবার আসছি ট্রিটমেন্ট প্রসিডিউর। ট্রিটমেন্ট হচ্ছে আমাদের মানে মডার্ন প্যাথিতে আই থিঙ্ক হিপ রিপ্লেসমেন্ট পর্যন্ত হতে ট্রিটমেন্ট আছে। এটা লাস্ট স্টেজে যেটা ট্রিটমেন্ট রয়েছে হিপ রিপ্লেসমেন্ট। ওর আগে কিছু ইনজেকশন রয়েছে যেটা দেওয়া হয়, কিন্তু প্রচুর কস্টলি দাম রয়েছে। সেটা কিন্তু অনেকটা নিতে হয়, এমন না যে একটা দুটো নিলেই প্রবলেম সলভ হবে, 10-12টা ইনজেকশন নিতে হয়। তো কিন্তু আয়ুর্বেদ যেটা লাইন অফ ট্রিটমেন্ট বলছে আমাদের পঞ্চকর্ম থেরাপি আর মেডিকেশন অ্যান্ড নিদান পরিবর্জন, এই 3টে আমাদের লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। কেন কি পঞ্চকর্ম থেরাপি এই জন্য, এই রোগটা খুবই ক্রিটিক্যাল, আপনি একে সাধারণ রোগের মতন রাখতে পারেন না। তো ডিটক্সিফিকেশন, পিউরিফিকেশন খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে মেডিসিন, কিছু মেডিসিন রয়েছে যেটা আমাদের বাত সামাক ওষুধগুলো রয়েছে, যেটা কিন্তু তাড়াতাড়ি আমাদের শরীরে পেইন স্টিফনেস খুব তাড়াতাড়ি কমাতে সাহায্য করে। এটা হচ্ছে লাইন অফ ট্রিটমেন্ট। তো পঞ্চকর্মার ক্ষেত্রে এখানে কি ধরনের সেই একই রকমভাবে ডিটক্সিফিকেশন? না, একদমই নেই। এক ধরনের কিন্তু কোনোদিনই কোনো রোগে আমরা বলতে পারি না যে এক ধরনের ট্রিটমেন্ট সব পেশেন্টে হয়। পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করছে, কোন দোষ কোন ধাতু প্রগতি কেমন রয়েছে সেই রকম আমরা ট্রিটমেন্ট করি। কোন পেশেন্টকে বিরেচন করতে হবে, কোন পেশেন্টকে আমাকে বমন করাতে হবে, কোন পেশেন্টকে আমাকে বস্তি দিতে হবে, সেই সব আমরা কিন্তু একটা পেশেন্টকে দেখার পর, পেশেন্টকে পুরোপুরি দেখার পর আমরা প্ল্যানিং করি যে পেশেন্টকে আমাদেরকে। মানে আমি একটু এখানে প্রশ্ন করি, আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম ডক্টর খান, যে ধরুন একই রোগ বলছেন দুজন মানুষের দুরকমভাবে পঞ্চকর্মা হবে? অবশ্যই, এটা খুব ইম্পর্টেন্ট। কি অবশ্যই, আমি দুটো একটা অস্টিওআর্থ্রাইটিস পেশেন্ট দেখলাম, দুজনকে কিন্তু সেম আমি ট্রিটমেন্ট দিতে পারি না, যেহেতু দুটো মানুষ আলাদা। তার কোন কী এফেক্টেড হয়েছে সেটা আমাকে এটার পিছনেও কিন্তু একটা কারণ আছে প্রশ্ন করা। ধরুন আমি গেছি, আমার এক বোন বা বন্ধু বলবে তুমি কি খেলে গো, আমি বাড়িতে বসে সেটা কেন, আমারও তো ওইটা হয়েছে। এটা কিন্তু আমাদের অধিকাংশ ক্ষেত্রে আমরা সেটা করে থাকি। রাইট। অন্য মানে এটা আমরা খুব কমনলি দেখি যে আচ্ছা হাঁটু ব্যথা হয়েছে, উনি যে ব্যথা ওষুধ খাচ্ছেন আমাকে বলেছিলেন, আমিও খেতে আরম্ভ করে দিলাম। উনি যে ক্যালসিয়াম ওষুধ খাচ্ছেন আমিও খেতে আরম্ভ করে দিলাম, ওই তেল মাখতে শুরু করে দিলাম। কিন্তু আয়ুর্বেদে এমন হয় না। আয়ুর্বেদে আমি এই মানে 1 নম্বর পেশেন্টকে যা দিচ্ছি, 2 নম্বর পেশেন্টকে কিন্তু তাকে কন্ডিশন দেখে অন্য ধরে ট্রিটমেন্ট, পঞ্চকর্মাটাও বদলে যাবে 100%। মেডিসিন এন্ড পঞ্চকর্মা দুটোই চেঞ্জ হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। একটু আমাকে নাম আর জায়গাটা বলুন দয়া করে। ডানকুনি নন্দনকানন থেকে বলছি আমি। আপনার নাম? লক্ষ্মী দাস। বলুন এবার কথা বলুন। ডাক্তারবাবু
বলছি যে আমার না ডান হাতে হাতের থেকে নিয়ে ঘাড় অবধি ব্যথা করে, আর মাঝে মাঝে না আমার ঘাড়ের ব্যথা সব মাথা থেকে টান দিয়ে ব্যথা করে একটা। আর মাঝে মাঝে না মাথাটা যেন শুলে মাথা ঘুরে যায়, আবার উঠলেও মাথা ঘুরে, এরকম মাঝে মাঝে জিনিসটা হয়। কবে থেকে হচ্ছে এটা? এইটা প্রায় 2 বছর ধরে মাঝে মাঝে হয়, মানে ওই 5-6 মাস অন্তর অন্তর, মানে শুলেই মাথা ঘোরে, আবার উঠলে মাথা ঘোরে। আর এই শিরা মানে ঘাট থেকে নিয়ে মাথা অব্দি একটা টান দিয়ে একটা শিরা, শুয়ে উঠলে বেশিরভাগ হয়। এক্স-রে করিয়েছেন? আর বেশিরভাগ শুয়ে উঠলে জিনিসটা হয়। আপনি এক্স-রে রিপোর্ট করেছেন? কোনো ডক্টর দেখিয়েছেন আপনি? না, আমি এই ডান হাতের একবার পড়ে গেছিলাম বলে হাতে ব্যথা হয়েছিল, সেইটা। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন আপনার মানে পড়েও গেলেন, তারপর আপনি কিন্তু ডক্টরের কাছে গেলেন না। আর কতটা খারাপ হতে চাইছেন আপনি? প্লিজ আপনারা এসব বুঝুন, ঠিক আছে? শরীর আমাদেরকে অ্যালার্মিং করছে, কিন্তু আমরা তাকে ইগনোর করছি। এই মাথা ঘোরাটা কিন্তু সামান্য জিনিস ধরবেন না। কেন বলছি আমি, আপনি রাস্তায় হাঁটছেন, মাথা ঘুরে পড়ে গেলেন, কোনো পাথর উপর আপনার মাথায় লেগে গেল, তখন কিন্তু সমস্যাটা অনেক সিভিয়ার হয়ে গেল, ঠিক আছে? আপনি বাথরুমে আছেন, মাথা ঘুরে পড়ে গেলেন, আঘাত হয়ে যেতে পারে। আর ব্রেনে আঘাত মানে আপনার ইন্টারনাল বিল্ডিং হলো কি হলো না হলো, ওখানে ক্লট হলো কি হলো, একটা মানে সিভিয়ার কন্ডিশনে আপনি চলে গেলেন, এমার্জেন্সি কন্ডিশনে আপনি চলে গেলেন। সামান্য সমস্যা কিন্তু আপনাকে একটা ক্রিটিক্যাল কন্ডিশনে ফেলে দিল। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বিনয় জানা, পূর্ব মেদিনীপুর থেকে বলছি। কথা বলুন। হ্যালো, বলুন। আমি পূর্ব মেদিনীপুর থেকে বিনয় জানা বলছি। বলুন আপনার প্রবলেম বলুন। হ্যাঁ, আমি পূর্ব মেদিনীপুর থেকে বিনয় জানা বলছি। আমার একটা চোখের সমস্যা আছে, যেটা আমি ডাক্তার দেখিয়েছিলাম। আমার বাম চোখে ছানি পড়েছে, বলছি 50%, আর ডান চোখে বলছি 40%। তো এটা কি কোনো আয়ুর্বেদিকের ট্রিটমেন্ট আছে? দুটোই ছানি পড়েছে না একটা? দুটোতে। উনি আর নেই সম্ভবত আমাদের সঙ্গে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন আমাদের আয়ুর্বেদে চোখে ছানির জন্য বা চোখের সমস্যার জন্য খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, যেটা আমি ম্যাক্সিমাম পেশেন্টকে আমি যেটা দিই, যেটা চোখে আমরা তর্পণ করতে বলি, তাতে কিন্তু পেশেন্ট খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করে, মানে ইভেনচুয়ালি ড্রাই আইস পর্যন্ত মতো সমস্যা ইমপ্রুভ হয়, ভিশন ইমপ্রুভ হয়, যে ছানিগুলো আছে সেটাও কিন্তু কেটে যায়। তো আপনি আমাদের চেম্বার ভিজিট করতে পারেন, কিন্তু এটা শুধু মেডিসিন উপর না, এর সঙ্গে কিন্তু পঞ্চকর্মা থেরাপি খুবই আপনাকে দরকার পড়বে। আজকের হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। যদি আপনার রোগ হয়ে থাকে, রোগের সঠিক চিকিৎসা করুন, এবং ভারতীয় আয়ুর্বেদ কিন্তু আপনার রোগটাকে একদম মূল থেকে সারিয়ে দিতে পারে। সেই জায়গাটা ভারতীয় আয়ুর্বেদের হাতে রয়েছে। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।